জানাচ্ছি আমরা আপনারা অনেক কিছু আমি খবর জানি অনেক কিছু আপনারা করছেন, জানছেন, আলোচনা করছেন এবং আপনারা ঋদ্ধ হচ্ছেন। তো আমরা নিউক্লিয়ার ফিজিক্স সবাই মিলে শেখার চেষ্টা করছি, আলোচনা করার চেষ্টা করছি। আমি এর আগে একদিন সারাদিন 3টা ক্লাস নিয়েছি, আজকেও 3টা ক্লাস নিব এবং সম্ভবত আগামী পরশু দিন সোমবার আমারও 3টা ক্লাস রয়েছে। এই হলো আমাদের নিউক্লিয়ার ফিজিক্স শিডিউল। তাহলে আমরা স্ক্রিন শেয়ার করে শুরু করি বরাবরের মতো। আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। থ্যাংক ইউ। আমরা আজকে পড়বো নিউক্লিয়ার ফোর্স। আমরা ডিটেইল যাব না, আমরা নিউক্লিয়ার ফোর্স এর কিছু ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ আমরা রিভিল করার চেষ্টা করব। তার মধ্যে 3টা টপিক আমি এখানে নিয়ে এসেছি। একটা আইসোস্পিন এন্ড চার্জ ইন্ডিপেন্ডেন্স অফ নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্সেস আর মেসন থিওরি অফ নিউক্লিয়ার ফোর্স। এই 3টা আমরা আজকে পড়ার চেষ্টা করবো প্রথম লেকচারে। আর তারপরে আমি পরের লেকচারগুলোতে নিউক্লিয়ার মডেলস চলে যাব। আর প্রথম প্রশ্ন হচ্ছে যে আইসোস্পিন এবং যেটা আমরা বলছি চার্জ ইন্ডিপেন্ডেন্স অফ নিউক্লিয়ার ফোর্স। একটু আমি ব্যাকগ্রাউন্ড আলাপ করে নিই। আমরা জানি যে নিউক্লিয়ার ফোর্সে অনেকগুলো প্রপার্টিজ রয়েছে, ক্যারেক্টারিস্টিক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউক্লিয়ার ফোর্স হচ্ছে এক্সচেঞ্জ ফোর্স, নিউক্লিয়ার ফোর্স চার্জ ইন্ডিপেন্ডেন্ট, চার্জ সিমেট্রিক। আপনারা জানেন চার্জ ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স ডাজ ডিপেন্ড অন চার্জেস অফ নিউক্লিয়ন্স। তার মানে whether it is প্রোটন অর নিউট্রন, নিউক্লিয়ার ফোর্স তাদের উপর ডিপেন্ড করে না। তার মানে দুটো প্রোটন যদি থাকে এক ডিস্টেন্সে, দুটো নিউট্রন থাকে বা একটা নিউট্রন একটা প্রোটন, তাদের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কিন্তু একই। এইখানে করতে গিয়ে তারপরে হাইজেনবার্গ বললেন যে তাহলে তো একটা সমস্যা তৈরি হচ্ছে। সমস্যা হচ্ছে কি, নিউক্লিয়ার ফোর্স এর যখন আমরা আলোচনা করছি, নিউক্লিয়ার ফোর্স নিয়ে আমরা কথা বলি, কাজ করি, তখন আমরা জানতে পারি না যে আসলে কোনটা নিউট্রন কোনটা প্রোটন। তাহলে এই আলাদা কথা একটা পদ্ধতি লাগবে, কারণ পাউলি প্রিন্সিপলে আবার নিউট্রন প্রোটনের আলাদা অস্তিত্ব রয়েছে কিন্তু পাউলি প্রিন্সিপলে। এখন যেহেতু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসগুলো যখন সজ্জিত থাকে বিভিন্ন স্তরে বা বিভিন্ন প্রপার্টি আমরা এক্সপ্লেন করতে চাই, তখন আমাদের পাউলি প্রিন্সিপলের প্রয়োজন পড়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের নিউক্লিয়ার ফোর্সের দৃষ্টিতে নিউট্রন এবং প্রোটন তাকে আলাদা কিভাবে করব? আমাদের মোটা দাগে আলাদা করতে পারছি না। তখন হাইজেনবার্গ একটা নিউ কোয়ান্টাম মেকানিক্যাল ভ্যারিয়েবল নিয়ে আসলেন 1932 সালে। তার নাম দিলেন আইসোস্পিন। আইসোস্পিন জিনিসটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল কোয়ান্টাম মেকানিক্যাল ভ্যারিয়েবল বা একটা কোয়ান্টাম নাম্বার, যেটা নিউক্লিয়ার ফোর্সের দৃষ্টিতে নিউট্রন আর প্রোটনকে আলাদা করে। আবারও বলছি, এটা হাইপোথেটিক্যাল কোয়ান্টাম নাম্বার যেটা নিউক্লিয়ার ফোর্সের দৃষ্টিতে নিউট্রন আর প্রোটনকে আলাদা করতে পারে। এবং হাইজেনবার্গ প্রপোজ করলেন, যদি শুরু হয়েছিল এটা হচ্ছে অনলি ফর নিউক্লিয়ন্স, লেটার অন এই আইসোস্পিন কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউসড ফর অল এলিমেন্টারি পার্টিকেলস। এখন সমস্ত এলিমেন্টারি পার্টিকেলের কিন্তু আইসোস্পিন কোয়ান্টাম নাম্বার রয়েছে, বিশেষ করে যারা হাইড্রোজেন তাদের জন্য, যারা স্ট্রং ফোর্স এফেক্টেড হয় তাদের জন্য। এখন তাহলে আইসোস্পিন দ্বারা কি করে নিউট্রন এবং প্রোটন আলাদা করা যায়? হাইজেনবার্গ বললেন যে কোন একটা পার্টিকেল ফ্যামিলিতে যে কতগুলো পার্টিকেল রয়েছে তার সংখ্যা হবে টুয়াইস t+1 if t is isospin of that family. এটা জাস্ট লাইক আমরা যখন করেছি, আমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টামের আমরা কন্ডানসেশন পড়েছি এবং দেখেছি আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি l হয় তাহলে ml হতে পারে হচ্ছে টুয়াইস l+1 সংখ্যক। আবারও বলছি, কোন একটা পার্টিকুলার বা কোন একটা ফ্যামিলির ml কতগুলো হবে, সংখ্যা ml বলছি, ml মান বলছি না, কিন্তু ml হবে হচ্ছে টুয়াইস l+1 সংখ্যক। যেমন কিনা যদি l1 হয়, ml কত হতে পারে? 1 0 -1, 3টা ml হবে। তার মানে কি হলো? টুয়াইস l+1, 2 × 1 + 1, তার মানে 3 হলো নাম্বার অফ ml। আমরা খেয়াল করবেন তো নিউক্লিয়নের
স্পিন হচ্ছে হাফ, তাহলে এমএস কতগুলো হয়, প্লাস হাফ অথবা মাইনাস হাফ। তার মানে টুয়াইস এস প্লাস 1 2 ইনটু হাফ, তাহলে কি হলো 1 প্লাস 1 2। এটা বলা হয় হচ্ছে মাল্টিপ্লেট, তার মানে হচ্ছে স্পিন মাল্টিপ্লেট বা অ্যাঙ্গুলার মোমেন্টাম মাল্টিপ্লেট। ঠিক তেমন ভাবে আইজন বললেন যে আইসোস্পিন মাল্টিপ্লেট তৈরি হবে। সেটা কিভাবে, তার মানে যদি টি হয় আইসোস্পিন কোয়ান্টাম নাম্বার, তাহলে টুয়াইস টি প্লাস 1 হবে ওই ফ্যামিলিতে নাম্বার অফ পার্টিকেলস। এখন আমাদের নিউক্লিয়ন ফ্যামিলি পার্টিকেল কয়টা, দুইটা, নিউট্রন প্রোটন, তাহলে টুয়াইস টি প্লাস 1 ইকুয়াল টু 2, তাহলে টি পদে সেখান থেকে হাফ। সেভাবে আইজেনবার্গ বললেন আইসোস্পিন অফ নিউক্লিয়নস উইল বি হাফ। প্রশ্ন হলো তাহলে কিভাবে আমাদের প্রোটন নিউট্রন আলাদা হলো, এখন আলাদা হয়নি, কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিস একটা কম্পোনেন্ট থাকে, থার্ড কম্পোনেন্ট জেড কম্পোনেন্ট, যে আমরা টি জেড বলছি, আসলে যেটা এমএস বা আমরা এমএল বলতাম, তাকে আমরা এখন জেড দিয়ে চিহ্নিত করছি, কারণ যখন কোয়ান্টাইজ করা হয় তখন আমাদের জেড অ্যাক্সিসে আমরা কোয়ান্টাইজ করি, সেজন্য আমরা এখন টি জেড বলছি। টি জেড তাহলে কি হবে, আইদার প্লাস হাফ আর মাইনাস হাফ। প্লাস হাফ ফর প্রোটন আমরা ট্রিট করছি এখানে, মাইনাস হাফ ফর নিউট্রন। আপনারা মনে রাখবেন এই যে টি জেড প্লাস হাফ প্রোটনের জন্য, মাইনাস হাফ নিউট্রনের জন্য, দিস ভ্যালুজ আর নট ইউনিভার্সাল। তার মানে সবাই সব ফেনোমেনোলজিতে কিন্তু টি জেড প্লাস হাফ প্রোটনের জন্য ইউজ করে না, সবাই কিন্তু মাইনাস হাফ নিউট্রনের জন্য ইউজ করে না, উল্টো রয়েছে। কিন্তু অনেক বই দেখবেন টি জেড মাইনাস প্লাস হাফ আছে নিউট্রনের জন্য, টি জেড মাইনাস হাফ আছে প্রোটনের জন্য। তার মানে উনি যেভাবে ধরে নিচ্ছেন টি জেড, সেই অনুযায়ী ফেনোমেনোলজি দাঁড় করাচ্ছেন। টি জেড এর মান কিন্তু প্রোটন নিউট্রনের জন্য ইউনিভার্সাল না, বাট ইট শুড বি প্লাস এন্ড মাইনাস ফর টু টাইপস অফ পার্টিকেলস। যদি প্রোটন প্লাস হাফ হয়, নিউট্রন হয় মাইনাস হাফ। কোন কোন বই দেখবেন যে বলা আছে নিউট্রনের জন্য প্লাস হাফ বলা আছে, আর প্রোটনের জন্য বলা আছে মাইনাস হাফ। তা আমরা এখানে ইউজ করছি টি জেড ইকুয়াল টু প্লাস হাফ ফর প্রোটন, মাইনাস হাফ ফর নিউট্রন। তাহলে এই টি জেড এর ভ্যালু দিয়ে আমরা ইন টার্মস অফ নিউক্লিয়ার ফোর্স নিউট্রন আর প্রোটনকে আলাদা করতে পারি। জেনারেলি আমরা যদি পাউলি ম্যাট্রিক্স ইউজ করি, তাহলে আইসোস্পিনের ফাংশন লেখা যায় এভাবে, এই যে একটু অ্যানোটেশনটা নিয়ে নিই, সুবিধা হবে কাজ করতে। এই যে আমাদের খেয়াল করুন, এটা p ইকুয়াল টু 1 0, দিস লুকস লাইক আমরা ইউজ করছি ইন টার্মস অফ পাউলি স্পিন অপারেটর, সে ম্যাট্রিক্স থাকে, সে তার আলোকে এই 1 0, আর এটা n ইকুয়াল টু 0 1, এটা হচ্ছে আইসোস্পিন ওয়েভ ফাংশন। তাহলে আমরা এখন ধরে নিচ্ছি যদি টু নিউক্লিয়ন প্রবলেম হয়, ধরুন ডিউটেরন হোক বা ধরুন আমাদের এনি টু নিউক্লিয়ন প্রবলেম, যদি আমরা নিউক্লিয়ন নিয়ে কাজ করি, তাহলে আমরা ধরে নিতে পারি হচ্ছে T1 equal to half আর T2 equal to half. T1 is individual nucleon isospin, T2 individual nucleon isospin. তার মানে T1 equal to half for proton as well as the neutron, T2 equal to half for neutron or proton. তাহলে T কি হবে, অর্থাৎ যখন একটা কম্পোজিট সিস্টেম তৈরি হবে নিউক্লিয়ন মিলে, যখন T কত হবে, অর্থাৎ প্রোটন আর নিউট্রন মিলে আমাদের ডিউটেরনের একটা সিস্টেম তৈরি হয়েছে, তাহলে T কত হবে, T হবে মেকানিক্যালি T1 plus T2 vector sum, তাহলে half plus half, it will be 1 or 0. তাহলে আমরা যে টু নিউক্লিয়ন প্রবলেম বলি নিউট্রন, তার ক্ষেত্রে আমরা T পাবো হচ্ছে আইদার 1 বা 0। এটি কাটটি, এটা হচ্ছে কম্পোজিট সিস্টেমের T, কিন্তু আর এই T1 গুলো ছিল ইন্ডিভিজুয়াল নিউক্লিয়নের কিন্তু আইসোস্পিন। তাহলে যদি এই T ইকুয়াল টু 1 হয়, তাহলে TZ কত হবে, অ্যাকর্ডিং টু মাল্টিপ্লেট TZ ইকুয়াল টু হবে 1 0 মাইনাস 1। কারণ জানি আমরা থার্ড কম্পোনেন্ট বা জেড কম্পোনেন্ট, যেটা আমরা এম দিয়ে বলতাম আগে, সেটা হয় হচ্ছে প্লাস থেকে শুরু করে মাইনাস পর্যন্ত ইন্টিজার করে এক এক করে কমবে। তাহলে এর সর্বোচ্চ ভ্যালু হবে +1, সর্বনিম্ন ভ্যালু হবে -1, কমবে এক এক করে, 1 থেকে কমলে হয় 0, আর এক কমলে -1।
তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে তিনটা সাবস্টেট 1 0 - 1 এর জন্য। For t equal to 0 we can have only one substrate, সেটা t z equal to 0। তাহলে আমরা মোট চারটা সাবস্ট্রেট পেলাম। For t equal to 1 tz 1 0 - 1, for t equal to 0 tz equal to 0। এখন আমরা দেখব এই সাবস্ট্রেট গুলো দিয়ে কি করে ওয়েভ ফাংশন তৈরি করা যায়। আমি একটু আগে ডিটেইলি পড়বো, কারণ আমাদের আমি গতদিন বললেন অনেকে যে যারা অ্যাপ্লাইড ফিজিক্সে রয়েছেন তাদের জন্য ফাস্ট পড়লে আসলে সমস্যা হয়ে যাবে। তো যতটুকু পড়ি আমরা একটু ডিটেইলস পড়ার চেষ্টা করি তাহলে এখন থেকে। এখন আইসোস্পিড ওয়েভ ফাংশন তাহলে কি হতে পারে? হতে পারে হচ্ছে আমরা এটা লিখছি হচ্ছে ইন টার্মস অফ ইটা টি টিজেড, এই 1 ফর টি, দিস 1 ফর টিজেড। তাহলে খেয়াল করুন এই 1 হচ্ছে টি এর জন্য, এই টিজেড 1। কখন টিজেড 1 হবে? যখন বোথ আইসোস্পিন আর প্যারালাল, তার মানে দুটো আইসোস্পিনই একই দিকে আছে, তখন টিজেড প্লাস আপ আছে এবং আর টিজেড প্লাস আপই আছে, তখন হবে হচ্ছে এই আমরা পাবো হচ্ছে 1 1। তাহলে কার ক্ষেত্রে হবে এটা? টিজেড প্লাস আপ হবে শুধুমাত্র প্রোটনের ক্ষেত্রে, তার মানে এটা 1p এটা 2p, both nucleons are protons, তখন আমরা পাবো হচ্ছে এটা 1 1। that means it is pp system, proton proton system। আর বলছি না whether the system is bound or unbound। এখন আরটা হতে পারে কি, যখন এটা তো ফাংশন, যখন t equal to 1 tz 0, তাহলে tz কখন 0 হয়? যখন একটা tz প্লাস হাফ পাই আর tz হবে মাইনাস হাফ, তখন tz মোট tz হবে 0। তাহলে আমাদের কি হতে পারে? ফার্স্ট পার্টিকেল প্রোটন প্লাস হাফ, সেকেন্ড পার্টিকেল নিউট্রন মাইনাস হাফ, আবার হতে পারে ফার্স্ট পার্টিকেল নিউট্রন মাইনাস হাফ, সেকেন্ড পার্টিকেল প্রোটন প্লাস হাফ। এখন এটা কোথা থেকে আসলো? আমরা যদি চিন্তা করি একটা ওয়েভ ফাংশন লিখি, তাহলে লিনিয়ার কম্বিনেশন কি বলে? তাহলে u1 এবং u2 দুটো ওয়েভ ফাংশন হয় এবং এই দুটো ওয়েভ ফাংশন মিলে সাই তৈরি করে। তাহলে আমরা লিখি সাই ইকুয়াল টু c1 u1 প্লাস c2 u2। তাহলে c1 c2 কে বলা হয় ওয়েভ ফ্যাক্টর আর প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। এখানে c1 অ্যাবসলিউট স্কয়ার প্লাস c2 অ্যাবসলিউট স্কয়ার ইকুয়াল টু হয় 1। তাই হয় ধরে নিই আমরা c1 এবং c2 এর ইকুয়াল টার্মস টু মেক ওয়েভ ফাংশন, তাহলে c1 হবে হাফ, c2 হবে হাফ, মানে c1 স্কয়ার প্লাস c2 ইকুয়াল টু হাফ হবে, c2 স্কয়ার ইকুয়াল টু হাফ হবে, কারণ টোটাল c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার মাস্ট বি ইকুয়াল টু 1। আপনারা কোয়ান্টাম মেকানিক্স জানেন, পড়েছেন এগুলো। তাহলে যদি c1 হাফ হয়, তাহলে c1 স্কয়ার হাফ হয়, তাহলে স্কয়ার রুট অফ c1 ইকুয়াল টু হবে 1/2। তাহলে c1 1/2, c2 ও 1/2। এখন সেকেন্ড কোশ্চেন, এখানে প্লাস সাইন কেন? কেন প্লাস? প্লাস সাইনের জন্য আমাদের এই সিস্টেমটা হচ্ছে আমাদের কি বলে সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? সিমেট্রিক সিস্টেমে যখন দুটো পার্টিকেল তার পজিশন এক্সচেঞ্জ করে, আমরা মিরর ইমেজ বলি। মিরর ইমেজ হলে পরে কি হয়? পজিশন এক্সচেঞ্জ করে। আমরা দেখবেন যে আয়না দেখি আমি নিজেকে, তখন বাম দিক ডান দিক হয়, ডান দিক বাম দিক হয়, তার মানে পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যায় মিরর ইমেজে। তার মানে যখন নিউট্রন আর প্রোটন তাদের পজিশন চেঞ্জ করছে, তখন তারা ওই ফাংশনটা কিন্তু একই সাইন বেয়ার করছে। দ্যাট মিন্স দ্য ওয়েভ ফাংশন ইজ সিমেট্রিক। যদি অ্যান্টিসিমেট্রিক হতো তাহলে কিন্তু ওয়েভ ফাংশনের এই সাইনটা বদলে যেত। সিমেট্রিক ওয়েভ ফাংশনের জন্য আমরা এখানে একটা পজিটিভ সাইন নিয়েছি। এবার আমি 3 নম্বরে আসি। আবার t equal to 1 tz -1। তাহলে tz -1 কখন হবে? যখন both particles will be neutrons। কারণ নিউট্রন tz হচ্ছে -1/2, তাহলে তো -1/2 শুরু করলে পরে হয় -1। তাহলে এটা 1 নিউট্রন, এটা 1 নিউট্রন। This is for NM system. These wave functions are symmetric in nature. এখন আরেকটা আছে, এই যে আমাদের t equal to 0 tz equal to 0, এটা কিভাবে তৈরি হবে? তাহলে এখানে আসি। তাহলে এটা 0 0, একই ভাবে আমাদের হবে এটা 0 কখন হয়? যখন দুটো নিউক্লিয়নের অর্থাৎ নিউট্রন প্রোটন আইসোস্পিন উল্টো হয়। তাহলে সেক্ষেত্রে এটা 1p এটা 2n আর এটা 1n এটা 2p। এক্ষেত্রে কিন্তু আমাদের নেগেটিভ সাইন আসছে, বিকজ the wave function is
অ্যান্টিসিমেট্রিক। আমাকে এর পর্যন্ত প্রশ্ন করবেন, তারপরে সামনে এগোবো। নাকি একবার শেষ করে বলবেন? আচ্ছা, আমি সামনে এগোই। ঠিক আছে, সামনে এগোই আমি। এখন আমাদের জানি একটা সিস্টেমের রোল অফ ফাংশনের তিনটা পার্ট থাকতে হবে। আমাদের নিউক্লিয়ার সিস্টেমে স্পেস পার্ট, স্পিন পার্ট, আইসোস্পিন পার্ট। এখন নিউক্লিয়ন হচ্ছে ফার্মিওনিক সিস্টেম। ফার্মিওনিক সিস্টেম মানে নিউক্লিয়নস আর ফার্মিয়নস, তার নিউক্লিয়নের স্পিন কিন্তু হাফ হয়, হাফ মাল্টিপল অফ এইচ কার, বেসিক্যালি হাফ, 3 হাফস, 5 হাফস, 7 হাফস এগুলো হয় কিন্তু। সেজন্য বলছি যে একটা মেনি ফার্মিওনিক ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার। এটা ইউনিভার্সাল, শুধু নিউক্লিয়ন না, যে কোনো জায়গায় যদি মেনি ফার্মিওনিক ফাংশন হয় তাহলে ওই ফাংশন উইল বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার। তাহলে আমাদের এখানে যে টোটাল ফাংশন তৈরি হচ্ছে সাই, যেটা আমরা বলছি সাই স্পেস, স্পিন, আইসোস্পিন, তিনটা কম্পোনেন্ট থাকবে এবং যাকে আমরা লিখেছি এইভাবে, খেয়াল করুন ডান দিকে, ফাই এক্স ওয়াই জেড স্পেস পার্ট, কাই এস জেড স্পিন পার্ট, ইটা টি জেড দিস ইজ আইসোস্পিন পার্ট। তার মানে হচ্ছে দিস ওয়েভ ফাংশন, রোলার ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক ইন নেচার। এখন আমরা দেখবো যে আমাদের কোন কম্বিনেশন ওয়েভ ফাংশন তৈরি হতে পারে। যেটা বলছিলাম যে অ্যান্টিসিমেট্রিক ইন নেচার হবে। তাহলে যদি এল ইভেন হয়, এখন ইভেন এল, এখন এল যদি ইভেন হয় তাহলে ফাই করতে হয় ফাই এস। কেন? এল এফেক্টস অন স্পেস পার্ট অফ ওয়েভ ফাংশন। এখন যদি এল ইভেন হয় তাহলে ওই স্পেশাল ফাংশন প্যারিটি হবে ইভেন। কেন? কারণ প্যারিটি ইকুয়াল টু -1 টু দি পাওয়ার এল। তাহলে এল যদি ইভেন হয়, -1 টু দি পাওয়ার ইভেন ইজ অলওয়েজ ইভেন। তার মানে সেক্ষেত্রে ইভেন এল এর জন্য ওয়েভ ফাংশন সিমেট্রিক। প্যারিটি ইভেন, তাহলে ওয়েভ ফাংশন সিমেট্রিক। তাহলে যদি এল ইভেন হয় তাহলে ফাই ফাই এস হবে। এখন যদি এই সম্পূর্ণ ওয়েভ ফাংশনকে অ্যান্টিসিমেট্রিক হতে হয় তাহলে হবে কি, হয় তিনটা অ্যান্টিসিমেট্রিক, না হলে হবে দুটো সিমেট্রিক, একটা অ্যান্টিসিমেট্রিক। কারণ এই ওয়েভ ফাংশনগুলো গুণ অবস্থায় আছে কিন্তু। তাহলে খেয়াল করুন, যদি ফাই ফাই এস হয় তাহলে আমাদের ফাই এস হলে, যদি কাই এ হয় তাহলে এটা অবশ্যই এ মানে অ্যান্টিসিমেট্রিক, এস মানে সিমেট্রিক। তাহলে কাই যদি অ্যান্টিসিমেট্রিক হয় তাহলে এটাকে অবশ্যই সিমেট্রিক হতে হবে টু মেক দ্য হোল ওয়েভ ফাংশন অ্যান্টিসিমেট্রিক। কারণ সিমেট্রিক গুণ সিমেট্রিক গুণ অ্যান্টিসিমেট্রিক উইল বি অ্যান্টিসিমেট্রিক। তাহলে এটা সিমেট্রিক কখন হয়? টি ইকুয়াল টু 1 হয়। আইসোস্পিন, এডেন সিস্টেম, পিবি সিস্টেম বা এনপি সিস্টেম। আর অপশন রয়েছে, হয়তো ফাইস হবেই, কাইএস হয়, আর তাহলে আমাদের এটা হবে এ অ্যান্টিসিমেট্রিক। তাহলে দুই পদ্ধতিতে আমাদের ইভেন তৈরি হতে পারে। একটা হচ্ছে এই পদ্ধতিতে, অর্থাৎ ফাইএস কাই এ ইটা এস, আর পদ্ধতি হচ্ছে ফাইএস কাই এস ইটা এ। এবারে যদি এল অড হয় তাহলে আমাদের স্পেস পার্ট অ্যান্টিসিমেট্রিক হবে। তার ফাই হয়ে যায় ফাই এ -1 টু দি পাওয়ার odd equal to negative parity. Negative parity means the wave function is antisymmetric. কোন wave function? Space wave function. তাহলে phi equal to phi a, এবং আমাদের psi কি হবে? phi a হবে chi a eta a. তাহলে সবগুলো অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক গুণ অ্যান্টিসিমেট্রিক গুণ অ্যান্টিসিমেট্রিক, the odd permutation হলে পরে অ্যান্টিসিমেট্রিক হবে। তাহলে এটা কোন ক্ষেত্রে? t equal to 0 np। আবার phi a তো হবেই, chi s হয় তাহলে এটাও s হবে। তার মানে অ্যান্টিসিমেট্রিক গুণ সিমেট্রিক গুণ সিমেট্রিক উইল বি অ্যান্টিসিমেট্রিক। এর টি ইকুয়াল টু 1 এনএনপিপি এবং এনপি সিস্টেম। তাহলে যদি আমরা বলি যে আমাদের আইসোস্পিন আর চার্জ ওয়েভ ফাংশন, যদি আমরা এই ফাই এবং কাইকে একত্রে ধরে আমরা চিন্তা করি যে whether it is symmetric or antisymmetric, তাহলে খেয়াল করুন এই দুটো মিলিয়ে কিন্তু অ্যান্টিসিমেট্রিক। আবার এখানে দুটো মিলিয়ে সিমেট্রিক, এখানে দুটো মিলিয়ে সিমেট্রিক।
এখানে দুটো মিলিয়ে অ্যান্টিসিমেট্রিক। তাহলে যখন স্পেস স্পিন পার্ট অ্যান্টিসিমেট্রিক হবে তখন আইসোস্পিন পার্ট হবে সিমেট্রিক। খেয়াল করুন, যখন স্পেস স্পিন পার্ট মিলিয়ে অ্যান্টিসিমেট্রিক হবে এখানে যেটা আছে বা এখানে আছে, তখন আইসোস্পিন পার্ট হবে সিমেট্রিক। ইকুয়েশন 2a এবং 3b। যখন স্পেস স্পিন পার্ট হবে সিমেট্রিক তখন আইসোস্পিন পার্ট হবে অ্যান্টিসিমেট্রিক, যেটা ইকুয়েশন 2b এবং 3a। তার মানে isospin function will be symmetric when space spin part is antisymmetric and vice versa. এভাবে আমরা একটা many new harmonic wave function বিল্ড করতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আইসোস্পিন সম্পর্কে আমাদের এত পর্যন্ত পড়াশোনা। এবার আমি চলে যাব আরেকটা জিনিসে, সেটা হলো নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্স। এখন আমাদের বলুন যে এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা রয়েছে কিনা, বা আমাদের কোনো আলোচনা জায়গা আছে কিনা। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আমি নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্স। ঠিক আছে, এখন নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্স কি জিনিস বা কেন প্রয়োজন? আমরা সবাই জানি এক্সচেঞ্জ মানে কি। এক্সচেঞ্জ মানে কি বদল করা, তাই না? বদল করা। তাহলে কি বলে, নিউক্লিয়াসের মধ্যে কি বদল হবে? নিউক্লিয়ন গুলো বদল হবে। তারপরে কিভাবে বদল হতে পারে? বদল হতে পারে নিউক্লিয়ন গুলো তার অবস্থান পরিবর্তন করতে পারে। যে নিউক্লিয়ন 1 এখানে ছিল, 2 এখানে ছিল, 2 এখানে আসলো, 1 এখানে চলে গেল, তাহলে অবস্থান পরিবর্তন করতে পারে। আর করতে পারে কি, নিউক্লিয়ন গুলো তাদের স্পিন পরিবর্তন করতে পারে। একটা মনে করো নিউক্লিয়ন স্পিন আপ ছিল, এ ডাউন ছিল, এ বলে না আমি এখন ডাউন না আপ স্পিন নেব, তুমি ডাউন স্পিন নাও। তাহলে কি ঘটবে? আর হতে পারে না, বলো যে না এভাবে না, আমি দূরে বদলাবো, আমার পজিশনে পার্টিকেল 1 এখানে ছিল উইথ স্পিন আপ, পার্টিকেল 2 এখানে ছিল উইথ স্পিন ডাউন, পার্টিকেল 2 বলো তা না, আমি এখানে যাব স্পিন আপ নেব, এবং 1 এখানে আসবে স্পিন ডাউন নেবে। তার মানে হচ্ছে অবস্থানও বদলালো, সঙ্গে সঙ্গে স্পিনও বদলে ফেললো। তাহলে কি ঘটবে? এই মোটামুটি এক্সচেঞ্জ ফোর্সে আমাদের নেচার। তাহলে এই এক্সচেঞ্জ ফোর্স গুলো আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? প্রথম প্রশ্ন হচ্ছে এক্সচেঞ্জ ফোর্স বা এক্সচেঞ্জ কেন প্রয়োজন? আমরা জানি যে nuclear force is very short ranged, it's saturated. That means a nucleon can attract other nucleons only within a very small distance, typically হয়তো 2 femtometer বা 5 femtometer, তার বেশি না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এবং এবং এই যে নিউক্লিয়ার ফোর্সের মান, দুটো নিউক্লিয়ন থাকে 1 ফেমটোমিটার ডিস্টেন্সে, মান খেয়াল করুন প্রায় 25,000 নিউটনের মান। অর্থাৎ যদি দুটো নিউক্লিয়ন 1 ফেমটোমিটার ডিস্টেন্স থাকে, তাদের মধ্যে নিউক্লিয়ার ফোর্সের মান প্রায় 25,000 নিউটন। স্ট্রং, খেয়াল করুন। আমরা জানি যে নিউক্লিয়ার ফোর্সের মধ্যে এক্সচেঞ্জ পার্টিকেল সেটা হলো গ্লুয়ন। গ্লুয়ন একটা চার্জলেস পার্টিকেল, এবং যেটা কিনা বোসন। Gluon are exchanged between nucleons to produce nuclear force. এবং বললাম gluons are mesons, spin 1 এবং চার্জলেস। spin 1 মানে এটা বোসন। কিন্তু এখন এক্সচেঞ্জ ফোর্স কেন প্রয়োজন? দুটো নিউক্লিয়ার প্রপার্টি ব্যাখ্যা করার জন্য এক্সচেঞ্জ ফোর্স প্রয়োজন। একটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে অলমোস্ট কনস্ট্যান্ট ম্যাটার ডেনসিটি ডিস্ট্রিবিউশন। আমরা দেখেছি যে নিউক্লিয়ার ভেতরে যখন আমরা পড়েছি ডেনসিটি ডিস্ট্রিবিউশন, তখন দেখেছি আমরা যে উইদিন নিউক্লিয়াস ডেনসিটি অলমোস্ট ইউনিফর্ম, এবং সারফেসে কি ডেনসিটি কি হয়? ফল করে। কেন সারফেসে ফল করে? কারণ সারফেসে যে যত নিউক্লিয়ার থাকলে পরে নিউক্লিয়ার ফোর্স বা পুরো তার কি বলে ক্ষমতা কাজে লাগাতে পারবে, সারফেসে সে পরিমাণ নিউক্লিয়ার থাকে না।
তার ফলে নিউক্লিয়ার ডেন্সিটি ডিস্ট্রিবিউশন কি হয় স্যাচুরেট করে আপনারা দেখেছেন এরকম ভেতরে ইউনিফর্ম তারপরে স্যাচুরেট করে এই যে অলমোস্ট ইউনিফর্ম ডেন্সিটি ইনসাইড দ্য নিউক্লিয়াস এবং which leads to the relation R equal R not equal to 1/3 যেটা আমরা পেয়েছি নিউক্লিয়ার ডেন্সিটি ডিস্ট্রিবিউশন থেকে with R not equal to 1.25 femtometer the mass number of any nucleus আরেকটা হচ্ছে আমরা কিছু ছোট নিউক্লিয়াস বাদ দিই তাহলে বাইনারি দিয়ে বা নিউক্লিয়ন অলমোস্ট কনস্ট্যান্ট ফর মিডিয়াম এন্ড হেভি নিউক্লিয়াই হয়তো একটু বেশি আছে পরে একটু ধীরে ধীরে কমে কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট খুব স্লোলি কমে তাহলে তার মানে কি দাঁড়ালো যে নিউক্লিয়াস অনেক বড় হচ্ছে বাট নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কিন্তু আর বাড়ছে না অলমোস্ট একই থাকছে খুব স্লাইটলি কমে অবশ্য একই থাকছে এই দুটো ফেনোমেনা ঘটনা কেন ঘটে তা ব্যাখ্যা করার জন্য নিউক্লিয়ার এক্সচেঞ্জ ফোর্সের প্রয়োজন এবং এই দুটো ঘটনার সাথে কিন্তু স্যাচুরেশন অফ নিউক্লিয়ার ফোর্স জড়িত আমরা নিউক্লিয়ার ফোর্স within very short range they are attractive sometimes it repulsive আমরা বলেছি nuclear force shows repulsive character when two nucleons come very very close to each other typically 0.8 centimeter থেকে নিচে the nuclear force becomes repulsive ঠিক আছে এখন আমরা চলে আসি যে এক্সচেঞ্জ ফোর্স আমরা রিয়েলি করি এক্সচেঞ্জ ফোর্স কত প্রকারের এবং এক্সচেঞ্জ ফোর্স গুলোকে আমরা কিভাবে এক্সপ্লেইন করতে পারি তাহলে আমরা দেখলাম যে তিনটা জিনিস এক্সচেঞ্জ হতে পারে বিশেষ দুটো আর কি স্পেস স্পিন আইদার স্পেস বা স্পিন বা স্পেস এবং স্পিন সবগুলোই একত্রে এখন তারপরও আমরা চার ধরনের ফোর্স আলোচনা করব এবং আমরা চার ধরনের এক্সচেঞ্জ অপারেটর আর কথা বলবো ফার্স্ট ওয়ান ইজ উইগনার এটা বলা হয় উইগনার ফোর্স উইগনার অপারেটর উইথ এক্সচেঞ্জেস নাথিং তার যদি উইগনার অপারেটর অপারেট করে তাহলে দুটো পার্টিকেল কিন্তু তার উপর কোনো এফেক্টেড হবে না তারা পজিশন বদলাবে না স্পিন বদলাবে না এটা সাধারণ আর এবং দিস ইজ রিয়েলি ইউনিট অপারেটর তার আইগেন ভ্যালু 1 এবং হুইচ এক্সচেঞ্জ নাথিং এবং আন্ডার অপারেশন অফ উইগনার ফোর্স আমাদের লিখি আমাদের Schrodinger equation is twice m del square plus e psi r equal to vr psi r একই রকম থাকবে এর আমরা w1 to the because it is unit operator এর মান 1 হবে এবং it exchanges nothing এটা আমাদের ওটা আলোচনা করার প্রয়োজন নাই আমরা শুরু করব হচ্ছে স্পিন এক্সচেঞ্জ থেকে দিস ইজ ডিউ টু বার্টলেট এবং জেমস বার্টলেট জুনিয়র 1936 এ উনি এই এক্সচেঞ্জ ফোর্স অবতারণা করেন এবং হুইচ এক্সচেঞ্জেস স্পিন অফ টু পার্টিকেলস তার মানে আমরা v12 দিস ইজ রিয়েলি এক্সচেঞ্জ অপারেটর v12 মানে হচ্ছে vr v12 হচ্ছে বার্টলেট অপারেটর হুইচ এক্সচেঞ্জেস স্পিন অফ টু পার্টিকেলস তার মানে v12 কার উপর কাজ করবে আমাদের স্পিন ওয়েভ ফাংশন হচ্ছে কাই তাহলে যদি b12 chi12 অপারেট করে তাহলে কি হয়ে যাবে chi21 কারণ b12 কি করে এই কায়ের মধ্যে যে দুটো পার্টিকেল রয়েছে পার্টিকেল 1 এবং 2 স্পিন গুলো বদলে দিবে আমরা পরে ছবি দেখব যে এই অপারেট করার পরে কি অবস্থা হয় আমরা ছবি দেখব chi21 this chi2 may be positive or negative depending on the function is symmetric or antisymmetric the symmetric হয় chi21 হবে প্লাস এখানে আর যদি antisymmetric হয় তাহলে chi21 হয়ে যাবে মাইনাস আমরা এর পরে আসি তাহলে আন্ডার অ্যাকশন অফ বার্টলেট ফোর্স আমরা লিখতে পারি Schrodinger equation is twice m del square plus e psi r chi12 this is really psi r this আমরা শুধু হবে না this is space part this is spin part তাহলে vr psi r chi21 বেসিক্যালি এটা কি করলো এখানে ছিল হচ্ছে কিন্তু এখানে b12 chi12 ছিল কিন্তু এখানে ছিল vr b12 chi12 তাহলে কিন্তু b12 chi12 equal to
chi21 এর সাথে আমরা লিখেছি আমরা ফর ট্রিপলেট স্টেট chi12 is always symmetric আমরা আগে পড়েছি ডিটারমিনেন্ট পড়ার সময় তার মানে chi12 equal to chi21 for singlet chi12 is antisymmetric and chi12 equal to minus chi21 and প্রশ্ন হচ্ছে যে ট্রিপলেট কখন আর সিংলেট কখন যখন two nucleons are parallel to each other then triplet states or antiparallel to each other then singlet state বোঝা গেছে এটা হচ্ছে ট্রিপলেট এটা হলো সিংলেট এই অবস্থায় আমরা আগে জানি সিমেট্রিক এই অবস্থায় অ্যান্টিসিমেট্রিক তার মানে প্রথম অবস্থার জন্য chi12 equal to chi21 পরের অবস্থার জন্য হচ্ছে chi12 equal to minus chi21 তাহলে আমরা লিখতে পারি কি হবে ইকুয়েশন 7 will written as খেয়াল করুন এটা বাম দিকে একই রকম থাকবে এখন chi12 এখন যদি এই chi21 equal to কি either chi12 বা minus chi12 আমরা বসিয়ে দিচ্ছি কিভাবে হবে আমরা খেয়াল করুন s1 হয় তাহলে chi12 equal to chi21 s0 হয় chi12 equal to minus chi21 আমরা লেখার জন্য হচ্ছে minus 1 to the power s plus 1 vr psi r তার মানে খেয়াল করুন যখন ট্রিপলেট s equal to 1 minus 1 to the power 1 plus 1 minus 1 to the power 2 এটা হয়ে গেল কিন্তু ইভেন তার মানে chi2 equal to chi12 এবারে যখন s সিংলেট s0 minus 1 to the power 0 plus 1 তাহলে minus 1 to the power 1 নেগেটিভ সাইন চলে আসছে কিন্তু খেয়াল করুন তাহলে নেগেটিভ সাইন চলে আসলো chi2 equal to 1 equal to minus chi12 বসিয়ে দিয়েছি chi12 কেটে দেওয়া হয়েছে তাহলে আমরা এই অপারেটর দ্বারা আমরা বলে ফেলতে পারি লিখতে পারি হচ্ছে আমাদের বার্টলেট এক্সচেঞ্জ অপারেটরকে এবং তার রেসপেক্টিভ শ্রোডিঙ্গার ইকুয়েশন তাহলে বলতে পারি the Bartlett force is attractive for triplet and repulsive for singlet স্যার S10 টা কি স্যার S1 S0 S1 হলো ট্রিপলেট S হচ্ছে স্পিন স্পিন যখন দুটো নিউক্লিয়নের স্পিন আপ হয় S1 plus S2 কত হবে S1 plus S2 either 1 হবে বা 0 হবে 0 হবে 1 হলে ট্রিপলেট 0 হলে সিংলেট 1 কখন যখন both nucleons are parallel 0 কখন যখন they are antiparallel জি থ্যাংক ইউ স্যার জি জি তাহলে আমরা যদি ওয়েভ ফাংশন লিখতে চাই psi r1 s1 r2 s2 আমাদের থাকে বাটলার অপারেটর থাকে তাহলে কি হবে psi r1 থাকবে s1 এর জায়গায় চলে আসবে কি s2 r2 হবে s2 জায়গায় চলে আসবে s1 আমরা লিখতে পারি আন্ডার অ্যাকশন অফ বাটলার অপারেটর ওয়েভ ফাংশন চেঞ্জেস লাইক দিস আমরা ছবিগুলো পরে দেখব একসঙ্গে সবগুলো অপারেটর যে আমাদের এক্সট্রা অপারেটর মিলে ছবিগুলো কেমন হয় আমরা একবার দেখব এবারে আসে আমি স্পেস এক্সচেঞ্জ যেটা মেজোরানা 1933 তে এটা বলেছিলেন জাপানিজ ফিজিসিস্ট এবং আমরা একেবারে লিখতে পারি V12 দিস ইজ রিয়েলি এক্সচেঞ্জ অপারেটর ইকুয়াল টু VR M12 এই নামগুলো আসছে এই মানুষের নাম থেকে M ফর মেজোরানা B ফর বার্টলেট এগুলো তাহলে M12 এক্সচেঞ্জেস স্পেশাল কোঅর্ডিনেট মানে স্পেস কোঅর্ডিনেট তার মানে M12 psi r ইকুয়াল টু হবে psi মাইনাস r তার মানে এই স্পেসটাকে সে চেঞ্জ করে দিবে রিলেশনটা যেটা প্যারিটি অপারেটর হয় তাহলে এক্সচেঞ্জ অফ স্পেশাল কোঅর্ডিনেট ইজ देयरफॉर ইকুইভ্যালেন্ট টু প্যারিটি ইনভার্সন এই জায়গায় which is periodic operation তাহলে লিখতে পারি psi of minus r equal to minus 1 to the power half 1 minus p vr psi r এর p কি জিনিস p হচ্ছে প্যারিটি অপারেটর এবং এর মান কত হয় +1 বা -1 +1 হলে ইভেন প্যারিটি -1 হলে অড প্যারিটি এখন আমরা এখানে বুঝতে পারবো কিভাবে হচ্ছে খেয়াল করুন তাহলে আসলে একটা লাইন স্কিপ করা আছে এখানে আসলে ইকুয়েশনটা শুরু হতে এরকম s আছে 2m del square plus e psi r এখানে আসতে হচ্ছে
M12 আর এদিকে আসতো VR psi r psi মাইনাস r M12 আমি ওই একটা লাইনকে আমি স্কিপ করেছি এখন খেয়াল করুন যে এই যে psi of minus r equal to কি এই যে এটা minus 1 to the power half 1 minus p psi r বসিয়ে দিচ্ছি তারপর এদিকে ছিল কিন্তু psi minus r এখন কিভাবে বসালাম এটা আমি খেয়াল করুন যদি প্যারিটি ইভেন হয় তাহলে p এর মান হয় +1 তাহলে এটা কত হবে 1 minus 1 হয়ে যাবে 0 হয়ে যাবে p +1 হলে কি হবে এটা আমরা 0 হবে তাহলে -1 to the power 0 equal to ইভেন খেয়াল করেছেন তার মানে হচ্ছে psi r equal to psi r আবার p odd হয় odd parity মানে p এর মান -1 -1 হয় তাহলে কি হবে 1 minus -1 মানে হচ্ছে +1 হয়ে যাবে তাহলে 2 হবে এটা হাফ ইনটু 1 p যদি -1 হয় তাহলে কি হবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে +1 তাহলে 1 + 1 2 হয়ে যাবে তাহলে হাফ ইনটু মানে 1 তাহলে -1 to the power 1 equal to মাইনাস তার মানে হচ্ছে এই যে psi r equal to -psi r it means the system has odd parity এখন প্রশ্ন হচ্ছে এই যে p ইভেন বা অড কার উপর ডিপেন্ড করে আগেও বলেছি p আমার প্যারিটি অফ অর্ডার ইভেন না অড হবে ডিপেন্ডস অন L ভ্যালু অফ দ্য সিস্টেম L মানে হচ্ছে অর্বিটাল কোয়ান্টাম নাম্বার তার যদি L 0 2 4 হয় প্যারিটি ইভেন হয় তার মানে L 0 বা ইভেন প্যারিটি ইভেন L অড প্যারিটি অড তার মানে হচ্ছে মেজারমেন্ট অফ ফোর্স অ্যাট্রাক্টিভ ফর ইভেন প্যারিটি স্টেটস এন্ড রিপালসিভ ফর অড প্যারিটি স্টেটস ঠিক আছে তাহলে আমরা যদি বলি আন্ডার অ্যাকশন অফ মেজারমেন্ট অফ ফোর্সেস তাহলে ওয়েভ ফাংশন কি হবে psi r1 s1 r2 s2 এখানে বদলাবে কি বদলাবে হচ্ছে স্পেস r1 এর জায়গায় চলে আসবে r2 s1 থেকে যাবে r2 জায়গায় r1 s2 so this will be the wave function under the action of measurement of forces ঠিক আছে এবারে আমরা 4 নম্বরে পড়ব হচ্ছে যদি এমন হয় যে স্পেস বা স্পিন আলাদা হবে না দুটোই বদলায় তাহলে কি হবে this is due to Heisenberg যেটা আমরা v12 vr equal to h12 তার h1 exchanges both spin and কি বলে coordinate তাহলে লিখতে পারি h12 is a combination of b and m so h12 equal to b12 m12 একত্রে তাহলে একত্রে হলে পরে কি করব আমরা এখন এই কন্ডিশন এবং এই কন্ডিশন আমরা একত্রে অ্যাপ্লাই করব তাহলে কি -1 to the power half 1 minus p plus s plus 1 এটুকুর জন্য আমরা দিস -1 to the power half into 1 minus p আর এটুকুর জন্য দিই -1 to the power s plus 1 দিয়েছি দিয়ে আমরা একত্রে লিখলাম হচ্ছে -1 to the power half into 1 minus p plus s plus 1 এখন প্রশ্ন হচ্ছে যে এই যদি কি বলে ট্রিপলেট হয় তাহলে স্পিনটা হয় অ্যাট্রাক্টিভ আর যদি এল ইভেন হয় তাহলে স্পেস হয় অ্যাট্রাক্টিভ খেয়াল করুন অর্থাৎ স্পেস পার্টের জন্য সিমেট্রিক হবে হচ্ছে যখন এল ইভেন বা 0 আর যদি এল অড হয় তাহলে স্পেস পার্ট হয়ে যাবে অ্যান্টিসিমেট্রিক স্পিন পার্ট সিমেট্রিক হয় যখন ট্রিপলেট হবে আর অ্যান্টিসিমেট্রিক হয় যখন হবে সিংলেট তাহলে এখন সম্পূর্ণ মিলিয়ে এইটা অ্যাট্রাক্টিভ কখন হবে যখন এটা হবে হচ্ছে ট্রিপলেট এটা হবে ইভেন তাহলে ইভেন ট্রিপলেট বা অড সিংলেট খেয়াল করুন এটা অড হলে কি হবে অ্যান্টিসিমেট্রিক সিংলেট হলে কি হবে অ্যান্টিসিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক গুণ অ্যান্টিসিমেট্রিক কি হবে সিমেট্রিক হয়ে যাবে কারণ আমরা জানি অড গুণ অড ইকুয়াল টু ইভেন তাহলে এই যে
Heisenberg operation of force will be attractive for even triplet or odd singlet. It is repulsive for even singlet or odd triplet. তার মানে দুটো কন্ডিশনে এটা সিমেট্রিক হবে, অ্যাট্রাকটিভ হবে, দুটো কন্ডিশনে এটা কি বলে রিপালসিভ হবে। তাহলে আমাদের বলছি আমরা কম্পিউটার ফাংশন size space size speed charge must be antisymmetric or permissible. Eta charge antisymmetric in the first case and symmetric in the second. জানি আমরা। এখন আমরা এই সংক্ষেপে দেখুন আমি একটা ছবি এঁকেছি, আমরা বলছি ছবি দেখাবো, চারটা এক্সচেঞ্জ ফোর্সের ছবি দেখাবো আপনাদেরকে। ডান দিকে ছবিটা আছে আর বাম দিকে চারটা ফোর্সকে আমি খুব সংক্ষেপে বর্ণনা করেছি। প্রথমটা তো সহজ, W12 তো ইউনিট অপারেটর, এবং এই W দেখেন যেটা কোনো W অপারেট করে তাহলে কিছু হবে না। এই ফার্স্ট পার্টিকেল স্পিন আপ ছিল, আপ থাকবে একই পজিশনে, সেকেন্ড পার্টিকেল স্পিন ডাউন ছিল একই পজিশনে স্পিন ডাউন থাকবে। বার্টলেট কি করে? বার্টলেট চেঞ্জেস স্পিন। স্যার এই যে উইগনার যে অপারেটর দিয়ে অপারেট করার পরে স্পিন, ওটা হচ্ছে উইগনার হচ্ছে না, ইউনিট অপারেটর, ইউনিট একক অপারেটর, একক। স্যার এটা প্রয়োজন কি তাহলে? একটা হচ্ছে উইগনার আছে আমাদের ইউনিট অপারেটর লাগে না, আবার অনেক ক্ষেত্রে প্রয়োজন ইউনিট অপারেটর প্রয়োজন হয়। অনেক চেঞ্জ নাই, আমরা অ্যাপ্লাই করলাম, সিস্টেমের ভিতরে কোনো চেঞ্জ ঘটলো না। জি জি। রেসিস কারণে কি হয়? রেসিস কারণে কি হয়? রেসিস কারণে হয় পার্টিকেল আসছে, একটা পার্টিকেল টার্গেট নিউক্লিয়াস রিমেইন আনচেঞ্জ, পার্টিকেল বের হয়ে গেল, একই অবস্থা। তার মানে ইনসিডেন্ট পার্টিকেল, আউটগোয়িং পার্টিকেল একই, টার্গেট নিউক্লিয়াস, রেসিডুয়াল নিউক্লিয়াস একই, উইদাউট চেঞ্জিং দ্য ইন্টারনাল স্ট্রাকচার। এটা হচ্ছে রেসিস কারণে। বোঝা গেছে? কোনো পরিবর্তন ঘটেনি কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু একটা সংঘর্ষ, কলিশন হলো, সব হলো, কিন্তু ওদের টাইম টার্গেট নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটলো না। প্রয়োজন আছে, কিন্তু অনেক ইনফরমেশন আমরা আপনার পেতে পারি। ঠিক আছে? যেমনই আমাদের ওই অপারেটর আমরা অপারেট করবো, নাথিং, কিন্তু আমাদের অনেক প্রপার্টি এক্সপ্লেন করার জন্য প্রয়োজন রয়েছে। এবার আসি বার্টলেট অপারেটর। ইট এক্সচেঞ্জেস স্পিন। তাহলে ফার্স্ট পার্টিকেল স্পিন আপ ছিল, তার হয়ে গেল স্পিন ডাউন। সেকেন্ড পার্টিকেল স্পিন ডাউন ছিল, হয়ে গেল স্পিন আপ। এখানে খেয়াল করুন, প্রথম ক্ষেত্রে হচ্ছে +1 সিমেট্রিক আর -1 অ্যান্টিসিমেট্রিক। এবং আমরা লিখতে পারি আমরা হাফ 1 প্লাস σ1 ডট σ2। σ1 এবং σ2 হচ্ছে পাউলি স্পিন অপারেটর। আমরা এর মাধ্যমে লিখতে পারি হচ্ছে B12। দিস ইজ পাউলি স্পিন অপারেটর, σ1 σ2। M12 খেয়াল করুন, যেটা হচ্ছে এই যে নিচে 4 নম্বরে আছে M12, which changes their position. তাহলে ফার্স্ট পার্টিকেল স্পিন আপ ছিল, স্পিন আপ থাকবে, কিন্তু চলে যাবে হচ্ছে এর জায়গায়। সেকেন্ড পার্টিকেল স্পিন ডাউন ছিল, স্পিন ডাউনই হবে, চলে আসবে ফার্স্ট পার্টিকেলের পজিশনে। এবং M12 +1 ফর, আমরা এটা তাই স্পিন, এটা চার্জ অ্যান্টিসিমেট্রিক, কারণ যদি স্পেস সিমেট্রিক হয় এই দুটো মিলে হবে অ্যান্টিসিমেট্রিক, আর এই ক্ষেত্রে হবে সিমেট্রিক। ফোর্থ জায়গায় চলে আসুন, হাইজেনবার্গ। ফার্স্ট পার্টিকেল স্পিন আপ, সেকেন্ড পার্টিকেল স্পিন ডাউন। ফার্স্ট পার্টিকেল পজিশন চেঞ্জ করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইট চেঞ্জেস ইটস স্পিন। খেয়াল করুন, বদলে ফেলেছে। সেকেন্ড পার্টিকেল পজিশন চেঞ্জ করেছে, সঙ্গে সঙ্গে স্পিন। এবং ইট ক্যান রিটেন অ্যাজ H12 equal to -half 1 plus T1 dot T2। এই হলো আমাদের এক্সচেঞ্জ অপারেটরের একটা সংক্ষিপ্ত পরিচয়। কারো কোনো প্রশ্ন আছে? কিছু বলবেন, বা কোনো কমেন্ট, কোনো সাজেশন, কোনো আলোচনা? স্যার এখানে যে স্যার পিকচারটা দেখানো হয়েছে, এটা কি টোটালটাই অ্যান্টিসিমেট্রিক পিকচারটাই দেখানো হয়েছে স্যার? না না না, এখানে অ্যান্টিসিমেট্রিক সিমেট্রিক কিছুতে বলা হয়নি। আচ্ছা আচ্ছা, এখানে কিছু বলা, মানে তাদের যে পরিবর্তনগুলো হচ্ছে
সেটা দেখানো হয়েছে। এখন এই পরিবর্তনের পরে সিমেট্রিক হবে না অ্যান্টিসিমেট্রিক হবে এই পিকচার কিছু বলা নাই এখানে পিকচারে। পটেনশিয়াল গুলোর যে অপারেটর সেটা কি ধরনের চেঞ্জ হয়েছে সেটা দেখছি স্যার আমরা। পোটেনশিয়াল তো একই থাকবে। পোটেনশিয়াল তো এই আমাদের যে পোটেনশিয়াল এটা হচ্ছে অপারেটর, কিন্তু ও আচ্ছা বিয়ন্ড পোটেনশিয়াল নয় অপারেটর। এই ভিআর পোটেনশিয়াল আমাদের সেন্ট্রাল পোটেনশিয়াল। জি স্যার। আর কে কিছু বলবেন? স্যার বড় নিউক্লিয়াসের ক্ষেত্রে এইখানে যে 4টা সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, উইগনার, বার্টলেট, হাইজেনবার্গ, মেজোরানা, বড় নিউক্লিয়াসের ক্ষেত্রে কোনটা বেশি প্রযোজ্য? মানে না সবগুলোই প্রযোজ্য, এখন বলা যাবে না এভাবে। মানে কোনোটার কোনো প্রাধান্য বা হ্যাঁ সবগুলো চেঞ্জ হতে পারে, কারণ নিউক্লিয়ন গুলো তো স্থির নাই নিউক্লিয়াসের ভিতরে। ইট চেঞ্জেস ইটস পজিশন, মানে কি বলে সবসময় বদলাচ্ছে। কিন্তু তাহলে কি চারটে মেথড ইন্টারনাল ফোর্স রয়েছে তো নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের মধ্যে একটা ফোর্স বিদ্যমান আছে, কিন্তু নিউক্লিয়ার ফোর্স বলছে মেথড কি একত্রে প্রয়োগ করে স্যার ক্যারেক্টারিস্টিক আছে স্টাডি করতে হবে? কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে সেক্ষেত্রে আমরা কোনটা জানতে চাই সেটা অ্যাপ্লাই করব। তখন আমরা কোনটা জানতে চাই সেটা অ্যাপ্লাই করব আমরা। ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা এরপর চলে আসবো হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিকস, আমাদের মেজন থিওরি অফ নিউক্লিয়ার ফোর্স। আপনারা আগে বলছিলেন যে এটা স্যার মেজন থিওরিটা কি আমাদের এক্সচেঞ্জ হয়, এটা কেমন করে হয়, কিভাবে হয়, সেটা আমরা একটু দেখব। এখন আমি এই থিওরিটা ডিটেল পড়বো না, আমি থিওরি আমি স্কিপ করে যাব, থিওরি খুব বেশি পড়বো না আমি। আমরা সংক্ষেপে থিওরিটা দেখবো, একটু খুব ডিটেল দেখবো না। এখন 1933 সালে ইউগা কিন্তু এই মডেল দেন টু এক্সপ্লেন নিউক্লিয়ার ফোর্স, যেটা আমরা জানি ইউকাওয়া মেজন থিওরি নামে পরিচিত, জাপানিজ সায়েন্টিস্ট। লেটার অন হি গট নোবেল প্রাইজ। এবং আমরা শুরু করি হচ্ছে যেটা ইউগা শুরু করেছিলেন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন দিয়ে। আপনারা জানেন যে দিস ইকুয়েশন ডিরাইভস ফ্রম ম্যাক্সওয়েলস ইকুয়েশন। আপনারা সবাই জানেন যে ম্যাক্সওয়েল ইকুয়েশন ডিরাইভ করা যায় ডেল স্কয়ার ফাই মাইনাস 1/c স্কয়ার ডেল স্কয়ার ডি স্কয়ার, এটা ডিরাইভ করা যায়। এবং এটা হচ্ছে বিকজ দিস ইজ ওয়েভ ইকুয়েশন ফর প্রপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা জানি হয় আমরা। এবং এই যে বলে এর যদি বলি আমরা সেট লিমিট অর্থাৎ স্ট্যাটিক কেস, অর্থাৎ টাইম ডিপেন্ডেন্স থাকবে না, তাহলে it reduces to Laplace equation which is del square phi equal to 0, the solution equal phi equal to E by R, very Coulomb কি বলে ইলেকট্রোম্যাগনেটিক পোটেনশিয়াল E by R আমাদের একটা ছিল, আমরা এটা ইউজ করছি গাউসিয়ান ইউনিটে, তার মানে 1/4 নটটা 1 আমাদের এখানে। কিন্তু this is very similar to the solution for a potential for a point charge at the origin, phi equal to E by R. এখন whether this equation describe a nuclear particle or not, ইউকা বললেন যে আসলে এই ইকুয়েশন তো this is true only for the propagation of electromagnetic wave, তার মানে this is true for electromagnetic force। তার স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য এই ইকুয়েশন প্রযোজ্য হবে কিনা, উনি স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য এই ইকুয়েশন একটা মডিফাই করলেন। It looks like Klein-Gordon equation, del square u minus 1/c square del square u del t square। আমরা এখন ফাই না বলে ইউ লিখছি পটেনশিয়ালকে, minus k square u equal to 0. This u is now nuclear force, a nuclear potential, and phi was Coulomb potential বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে ইউকা এই ইকুয়েশনটা লিখলেন ফর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স।
এখন আমি খুব এখানে করেছি আরো একটা, আমি এখানে সংক্ষেপে গেছি। আসলে এখানে আমরা যদি সলিউশন বের করি আমরা এর বসি টসি দিয়ে, তাহলে সলিউশন এরকম পাওয়া যায় ইউ ইকুয়াল জি ই টু দি পাওয়ার মাইনাস কে আর বাই আর। আমি সলিউশন আসিনি, কারণ সলিউশন সব বই দেওয়া আছে, আপনারা বই থেকে দেখে নিতে পারবেন যে কিছু ডেরিভেশনের নিয়ম কারণ আছে, এটা কঠিন কিছু না। অর্থাৎ ওই কি বলে আইনস্টাইন ডিবগলি যে ইকুয়েশন আছে যে ইকুয়াল টু পিসি স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, ওর বসি টসি দিলে পরে এই সলিউশনটা এরকম আমাদের আসে, জি ই টু দি পাওয়ার মাইনাস কে আর বাই আর, যেখানে জি কে বলা হয় কনস্ট্যান্ট, এর নাম হচ্ছে আর ফার্মি বলা হয় কাপলিং কনস্ট্যান্ট বলা হয়। এটা পটেনশিয়াল, তাহলে ফোর্স কি হবে বা এনার্জি কি হবে, জি ইউ জি স্কোয়ার ই টু দি পাওয়ার কে আর বাই আর, দিস ইজ ইন্টারঅ্যাকশন এনার্জি বিটুইন নিউক্লিয়ন্স। এখন আমরা জানি যে নিউক্লিয়ার ফোর্স, আচ্ছা পরে আসছি, যদি আমরা এক্সপোনেনশিয়াল মাইনাস কে আর কে এক্সপ্যান্ড করি তাহলে আমরা পাই 1 মাইনাস কে আর প্লাস কে আর স্কোয়ার বাই 2a সামথিং। এবং যদি যেহেতু আমরা জানি যে আর ইজ ভেরি ভেরি স্মল, তাহলে আমরা এই টার্মটাকে আমরা বাদ দিয়ে ফেলি, বাদ দিয়ে লিখছি কে আর রাফলি ইকুয়াল টু 1 মাইনাস কে আর, সিন্স কে আর ইজ ভেরি ভেরি স্মল। এখন যদি আর নট বলি আমরা হচ্ছে রেঞ্জ অফ নিউক্লিয়ার ফোর্স, তার মানে হচ্ছে আর নট ডিস্টেন্স যাওয়ার পরে নিউক্লিয়ার ফোর্স থাকবে না। তাহলে কি হবে, তাহলে অ্যাট আর ইকুয়াল টু আর নট, এটার মান কি হবে, এটা কি হবে, ইট উইল বি জিরো। এটা জিরো মানে কিন্তু এনার্জি জিরো, তার মানে যে রেঞ্জের বাইরে নিউক্লিয়ার ফোর্সের অস্তিত্ব নাই, তার মানে হচ্ছে নিউক্লিয়ার পটেনশিয়াল এনার্জি এখানে জিরো। তাহলে at r equal to r naught, e minus k r equal to 0 equal to 1 minus k r naught, তার মানে r naught equal to 1 by k। ঠিক আছে, ভালো খেয়াল করুন, আবারও বলছি, যদি r naught হয় নিউক্লিয়ার ফোর্সের রেঞ্জ, তাহলে r naught ডিস্টেন্সে গিয়ে নিউক্লিয়ার ফোর্সের মান হয়ে যাবে 0। তার মানে হচ্ছে যে এই এনার্জি বা পটেনশিয়াল তার মানে হয়ে যাবে 0। 0 হতে গেলে e to the power minus k r must be equal to 0 because g is not equal to 0। তাহলে আর আপনি ইনফিনিটি না, তাহলে e to the power minus k r equal to 0, তাহলে 1 minus k r not equal to 0, the r not equal to 1 upon k। That means the range of the force equal to 1 upon k, k মানে যে আমরা ওয়েভ নাম্বার আমরা লিখতে পারি হচ্ছে k মানে 2i পাই বাই ল্যামডা, তাহলে 1 upon k মানে ল্যামডা বাই 2i পাই, আমরা ল্যামডা লিখতে পারি হচ্ছে h বাই 2i বাই mc, কারণ হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h বাই mc। আপনারা এটা বের করতে পারেন, এই তাহলে আমরা লিখতে পারি h কাট ওভার mc আর নটের মান। তাহলে m নট m কি হবে, m এর মান হবে হচ্ছে h কাট বাই r নট c। এমটা কি, এমটা হচ্ছে যে পার্টিকেলটা নিউক্লিয়ার ফোর্সের ক্ষেত্রে কি বলে মেডিয়েটর আছে, মিডিয়াসে পালন করছে, সেই পার্টিকেলের ভর, which was 0 for electromagnetic wave equation, ফোটনের রেসপন্স 0 কিন্তু। তাহলে এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে m ইকুয়াল টু পাওয়া গেল h বাই r নট c। এখন যদি আমরা এই যে আমরা ছবি এঁকেছি এটা e to the power minus k r ছবি আঁকা, r নট এ গিয়ে ফোর্স 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা ধরে নিই টিপিক্যালি r নট ইকুয়াল টু 2 ফেমটোমিটার রাফলি, তাহলে m পাওয়া যায় কিন্তু 140 MeV, এবং দেখা গেল 140 MeV বা তার আশপাশে কোন পার্টিকেলের ভর আছে, দিস পার্টিকেল ইজ পাই মেজন বা পাইওন। ঠিক আছে, তার মানে তাহলে the particle which is exchange between nucleons is
পায়ন বা পাইমেসন। এখন আমরা দেখব হাউ ইট এক্সচেঞ্জেস বিটুইন নিউক্লিয়নস। আমি ছবি এঁকেছি, কিছু ইকুয়েশন লিখেছি, ছবিগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওরা খেয়াল করুন। তার মানে ইউকা বললেন, আমি একটু ছবি বলা একটু ব্যাখ্যা করি। ইউকা বললেন যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন প্রোটনগুলো কিন্তু আপনি এখানে বলছিলেন কিন্তু যে পজিশন বদলায় কি করে। এখানে খেয়াল করুন, খেয়াল করে দেখুন আপনি স্পিড বদলায় কি করে। নিউট্রন প্রোটনগুলো কিন্তু এমন না সারাক্ষণই একটা পার্টিকেল নিউট্রন আছে, তা কিন্তু নাই, বা সারাক্ষণই পার্টিকেল প্রোটন তা কিন্তু না। এই পার্টিকেল গুলো একটু পরপরই কিন্তু নিউট্রন becomes proton, proton becomes neutron, আবার এমন হতে পারে নিউট্রন becomes neutron, proton becomes proton as well। এইভাবে কিন্তু তাদের মধ্যে ক্রমাগত কিন্তু ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু তাদের অবস্থান বদলানো, তাদের প্রপার্টি বদলানো চলছে কিন্তু। এবং এই বদলানোর মাধ্যমে কিন্তু নিউক্লিয়ার ফোর্স কাজ করছে। এখন আসুন কিভাবে কাজ করে। এই যে নিউট্রন আছে, নিউট্রন থেকে যদি একটা পাই মাইনাস বের হয়ে যায়, নিউট্রন চার্জ ছিল কিন্তু কি এ চার্জ নিউট্রাল, তাহলে যদি পাই মাইনাস তৈরি হয় তাহলে একটা পাই মাইনাস তো চার্জ হয়েছে -1 ইলেকট্রনিক চার্জ, তাহলে যে পরে তৈরি হতে হবে তার চার্জ অবশ্যই হতে হবে +1 ইলেকট্রনিক চার্জ। ফর এ নিউক্লিয়ন ইট ইজ প্রোটন। তবে নিউট্রন উইথ এমিশন অফ পাই মাইনাস it will become proton। এই নিউট্রন থাকছে না, কিছুক্ষণ পরে সে হয়ে যাচ্ছে with the emission of pi minus proton। আবার একটা প্রোটন with the emission of pi plus হয়ে যাচ্ছে নিউট্রন। নিউট্রন with the emission of pi 0 থাকছে নিউট্রনই। প্রোটন with the emission of pi 0 হয়ে যাচ্ছে প্রোটন। প্রশ্ন হচ্ছে এই যে পাই মাইনাস বা পাই প্লাস পাই 0 এগুলো তৈরি হলো, এগুলো কি নিউক্লিয়াসের মধ্যে থেকে যাবে নাকি তাহলে কি হবে? আমরা তো জানি যে নিউক্লিয়াসের পায়ন থাকে কিনা, যার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন ছাড়া অন্য কোনো পার্টিকেল থাকে না। তাহলে যে তৈরি হলো পায়নগুলো, এগুলো কি হবে? মোমেন্টারিলি এই পাই মাইনাস উইল বি রিসিভড বাই অ্যানাদার প্রোটন। এই নিউট্রন পাই মাইনাস থেকে প্রোটন হলো, দিস পাই মাইনাস সঙ্গে সঙ্গে আর প্রোটন গ্রহণ করলো, গ্রহণ করে হয়ে গেল নিউট্রন। এই প্রোটন যে পাই মাইনাস ছেড়ে দিল, এই পাই প্লাস ছেড়ে দিল, এই পাই প্লাস একটা গ্রহণ করে ফেললো একটা নিউট্রন, হয়ে গেল প্রোটন। এই পাই 0 গ্রহণ করলো অ্যানাদার নিউট্রন, থাকলো নিউট্রন। এই পাই 0 গ্রহণ করলো অ্যানাদার প্রোটন, থাকলো প্রোটন। প্রথম চারটা কেস হচ্ছে এমিশন অফ পায়ন্স, পরেরটা কেস হচ্ছে অ্যাবজর্পশন অফ পায়ন্স। তার অ্যাবজর্পশন এন্ড এমিশন, these two events occur simultaneously। সেজন্য কোনো এক মুহূর্তেই there is no excess pions within a nucleus। এটা হলো ওখানে, আমি ছবি আঁকে দেখাই আপনাদেরকে। এটা বলা হয় হচ্ছে আমাদের কি বলে ফাইনম্যান ডায়াগ্রাম। খেয়াল করুন, এই যে নিউট্রন থেকে কি হলো, একটা পাই মাইনাস বের হয়ে গেল নিউট্রন হয়ে গেল প্রোটন। এই পাই মাইনাস গ্রহণ করলো আটা প্রোটন, হয়ে গেল নিউট্রন। কারণ এই মিলিয়ে কিন্তু একটা পিকচার। তার মানে এই যে এন পি প্লাস পাই মাইনাস প্রথম কেস, এই পাই মাইনাস নিয়ে নিল আটা প্রোটন, হয়ে গেল নিউট্রন। তার মানে হচ্ছে এই প্রথম এমিশনের ফার্স্ট কেস আর অ্যাবজর্পশনের সেকেন্ড কেস, এই সব মিলিয়ে কিন্তু একটা ইভেন্ট। আবার খেয়াল করুন, নিউট্রন থেকে এটা উল্টো, একটা প্রোটন থেকে পাই প্লাস বের হলো, এই পাই প্লাস এখানে অ্যারো দিলে ভালো হতো, একটু অ্যারোটা দিয়ে ফেলতে পারলে
এই প্রোটন থেকে পাই প্লাস বের হলো, এটা হয়ে গেল নিউট্রন। এই পাই প্লাস গ্রহণ করলো নিউট্রন, হয়ে গেল প্রোটন। তার মানে এমিশনের সেকেন্ড কেস আর অ্যাবজর্পশন ফার্স্ট কেস, দিস টু ইভেন্টস অকার সিমালটেনিয়াস। তার মানে সবগুলো মিলিয়ে কিন্তু একটা কমপ্লিট ইভেন্ট। এবার আসেন নিউট্রাল পায়ন এক্সচেঞ্জ। এখানে আবার একটু কোয়ার্ক মডেল দেখানো হয়েছে। কোয়ার্ক মডেল দিয়ে আমি একটু কোয়ার্কটা পরে এক্সপ্লেন করবো। আমি আগে শুধু নিউট্রন প্রোটন এক্সপ্লেন করে নিই, পরে কোয়ার্কে আসবো। ছিল প্রোটন, একটা পাই প্লাস কি করলো, ত্যাগ করলো। পাই প্লাস না পাই জিরো? পাই প্লাস, সরি পাই জিরো ত্যাগ করলো, হয়ে গেল কিন্তু প্রোটনই হয়ে গেল। এই প্রোটনটা পাই জিরো ত্যাগ করে প্রোটন থেকে রয়ে গেল। এই পাই জিরো গ্রহণ করলো নিউট্রন, রয়ে গেল নিউট্রনই। এখন আসুন কোয়ার্ক মডেলে কি হচ্ছে। প্রোটন ছিল কিন্তু আসলে দুটো আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক, নিউট্রন ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক। আসলে কিন্তু ঘটনাটা ঘটছে কিন্তু ইন্টারনালি কোয়ার্কের ভিতরে। এই যে দেখুন, এই এবং এই যে এখানে আছে, এখানে গ্লুয়নরা বসে আছে। এই গোল গোল দেখানো হয়েছে না, এখানে আবার গ্লুয়নরা বসে আছে। গ্লুয়ন এরা অনেকটাই খানিকটা আমাদের আমরা ইউজ করেছি স্ট্রিং থিওরি, খানিকটা ইউজ করেছি আমরা স্ট্রিং এর মতো আর কি। তো এই যে আপ কোয়ার্কটা খেয়াল করুন, এই আপ কোয়ার্কটা চলে গেল এখানে, কিন্তু এই আপ কোয়ার্ক হয়ে গেল। এই আপ কোয়ার্কটা এখানে এসে হয়ে গেল, দেখুন এই আপ কোয়ার্ক। আর এখান থেকে ডাউন কোয়ার্ক এসে এদিকে ডাউন কোয়ার্ক হচ্ছে। তার মানে অনেকগুলো এই যে পায়ন এক্সচেঞ্জ হচ্ছে, বেসিক্যালি যখন এই ঘটনা ঘটে, নিউট্রন থেকে প্রোটনে পরিণত হয় উইথ এমিশন অফ পাই মাইনাস, বেসিক্যালি একটা ডাউন কোয়ার্ক আপ কোয়ার্কে পরিণত হয়। কারণ নিউট্রনের ছিল দুটো ডাউন কোয়ার্ক, একটা আপ কোয়ার্ক, নিউট্রনের একটা ডাউন কোয়ার্ক একটা আপ কোয়ার্ক পরিণত হলো। তার মানে হয়ে গেল প্রোটন, দুটো আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক। একইভাবে এখানে ছিল হচ্ছে দুটো আপ কোয়ার্ক একটা ডাউন কোয়ার্ক ছিল, একটা পাই মাইনাস সে রিসিভ করলো, অ্যাবজর্ব করলো, করে হয়ে গেল এর আপ কোয়ার্ক হয়ে গেল ডাউন কোয়ার্ক। তার মানে পাই মাইনাস রিসিভ করলে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক হয়ে যায়, পাই মাইনাস ত্যাগ করলে ডাউন কোয়ার্ক এই আপ কোয়ার্ক হয়ে যায়। একইভাবে পাই প্লাস ইমিট করলে আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক হয়, আর পাই প্লাস রিসিভ করলে কি হয়, ডাউন কোয়ার্ক। এই যে এখানে খেয়াল করুন, এখানে হচ্ছে পাই প্লাস এমিট করলে আপ কোয়ার্ক হবে ডাউন কোয়ার্ক, আর রিসিভ করলে হবে ডাউন কোয়ার্ক আপ কোয়ার্ক। আরেকটা কারণ আছে, আমরা জানি আপ কোয়ার্কের চার্জ কত, বলতে পারেন আপ কোয়ার্কের চার্জ কত? +2/3 E প্লাস এই যে চার্জের ফ্র্যাকশনাল চার্জ কিন্তু আপ কোয়ার্ক ডাউন কোয়ার্কের +2/3 E, ডাউন কোয়ার্কের -1/3 E। পার্থক্য কত? একই পার্থক্য, 1 ইউনিট পার্থক্য কিন্তু। +2/3 -1/3। আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। তাহলে যখন পাই মাইনাস রিসিভ করছে আপ কোয়ার্ক, বিকজ অফ ইটস নেগেটিভ 1 ইউনিট চার্জ রিসিভ করে হয়ে যাচ্ছে এটা, তার মানে +2/3 -1 ইকুয়াল টু হয় -1/3। আপ কোয়ার্ক হয়ে যাচ্ছে ডাউন কোয়ার্ক পাই মাইনাস রিসিভ করে। আর পাই প্লাস রিসিভ করলে কি হবে, ডাউন কোয়ার্ক হয়ে যাবে আপ কোয়ার্ক। আর ত্যাগ করলে হবে উল্টো, এমিট করলে উল্টো হবে, পাই প্লাস ত্যাগ করলে ডাউন কোয়ার্ক হয়ে যাবে আপ কোয়ার্ক, আর পাই প্লাস কি বলে গ্রহণ করলে ডাউন কোয়ার্ক হবে আপ কোয়ার্ক। এর পার্থক্য এই হচ্ছে আমাদের পায়ন এক্সচেঞ্জের ঘটনা। আমাদের
এর আর্ট ছবি আছে, দেখেন খেয়াল, এই ছবিটা আর্ট একটু কঠিন ছবি এটা। তাহলে এইখানে খেয়াল করুন, এখানে কি স্ট্রিং থিওরি আছে, এবার ইউ বার হয়েছে, কিন্তু বি বার এগুলো আর্ট এই জায়গায় যাচ্ছি না, এগুলো আরো কঠিন। কারণ এই পাই মাইনাস, যেমন প্রোটন হচ্ছে ইউডি নিউট্রন ডিডিইউ, পাই মাইনাস কিন্তু হচ্ছে ইউ বার ডি, আর পাই প্লাস হচ্ছে ইউ ডি বার। এটা কি বলে কনফিগারেশন। ইউ বার ডি, এটা কিন্তু ইউ ডি বার। আপনারা খেয়াল করুন, নিউট্রন হচ্ছে ডিডিইউ ইকুয়াল টু ইউডি প্লাস ইউ বার ডি। এবং আমি একটা ছবিতে দেখা যায়, আমি একটু যদি অ্যানোটেশন নিয়ে আমি চেঞ্জ করি, আমি লিখব একটু, লিখলে পরে সুবিধা কি হবে, এই আমি এটা লিখছি, দেখেন খেয়াল করুন, নিউট্রন তাহলে কি হবে, ডি ডি ইউ এখানে হচ্ছে কি ইউ ইউ ডি, আর আমাদের পাই মাইনাস কি, পাই মাইনাস হচ্ছে ইউ বার ডি। তাহলে খেয়াল করুন, এই ইউ আর ইউ বার মিলে কি হবে, অ্যানিলেট করবে, ভ্যানিশ হয়ে গেল, ইউ ইউ বার মিলিয়ে থাকলো কি ইউ ডি ডি, মিললো, দেখেন খেয়াল করুন। তাহলে ডিডি ইউ ইকুয়াল টু এই যে ইউ ডিডি ডিডি ইউ ইকুয়াল সেম হয়ে গেল। আমি আটটা দেখা শেষ করি, পি মাইনাস, পি মাইনাস মানে হচ্ছে পি মানে হচ্ছে ইউ ইউ ডি, নিউট্রন মানে হচ্ছে ইউ ডি ডি, পাই প্লাস মানে হচ্ছে ইউ ডি বার, ডি বার উইল ভ্যানিশ, দেন ইউ ইউ ডি, বাম দিকে ইউ ইউ ডি। তার এখানে এক্সট্রা কিছু লেখা হয়নি, কিন্তু কনফিগারেশন আমরা ইউজ করি, তাহলে এক্সট্রা কিছু লেখা হয়নি। আপনারা সবগুলো মিলিয়ে নেন, আমরা এই কনফিগারেশন দিয়ে এই সবগুলো মিলে যাবে কিন্তু কনফিগারেশনে। This is beauty of meson theory of nuclear force. আমি বোধহয় আপনাদের একটু বেশি বিরক্ত করে ফেললাম নাকি? নো স্যার, হ্যাঁ, না না, কন্টিনিউ স্যার। এটা বেশি বিরক্ত করে ফেললাম না স্যার, এখানে স্ট্রিং থিওরিটা একটু ভালো করে একটু স্ট্রিং থিওরি আমার আলোচনা না, আমি ওরা ভালো বুঝিও না স্ট্রিং থিওরি, আমার আলোচনা যেতে পারবো না, ওরা ভালো বুঝিও না, আমি অনেক কমপ্লেক্স জিনিস স্ট্রিং থিওরি, স্যার দরকার নাই স্ট্রিং থিওরি, ওরা বুঝি না ভালো, ওটা আমি আলাদা যেতে চাই না আলোচনায়, আর ওটা অ্যানাদার ফিল্ড স্ট্রিং থিওরি। আমি অ্যানোটেশনটা অফ করি এখন। প্রোটন নিউট্রনে পরিণত হচ্ছে নিউট্রন প্রোটনে, কিন্তু নিউট্রন এবং প্রোটনের ভর তো এক্সাক্ট সমান না, তাহলে এই ভরগুলো কি অবস্থা, ভর কি কোথায় যাচ্ছে? ভালো প্রশ্ন করেছেন আপনি, দারুণ প্রশ্ন। আচ্ছা, আমি একটু স্লাইড শেয়ার আসি, দারুণ প্রশ্ন। এখানে আসি, এবার এইখানে আসি, এইখানে আসি, খুব ভালো প্রশ্ন। নিউটনের ভর হচ্ছে 939.7 MeV। আমি লিখে ফেলি একটু, আপনার আরো সুবিধা হবে, আমি লিখে ফেলি। তারপরে বাম দিকে আছে 939 MeV। আমরা একটু সংক্ষেপে লিখি 939.6, বাম দিক এটা, ডান দিকে হচ্ছে 938.3, বায়নে কত, নিয়ারলি 140। দেখুন কি অবস্থা,
দেখুন কি অবস্থা এখানে, কি অবস্থা বেশি স্যার। বলুন কি অবস্থা। এটাতে গেল গেল, হ্যাঁ, জি এটা পরেরটা আরো ভয়াবহ, পরেরটা তো আরো ভয়াবহ। 938.6 এটা দিয়ে হচ্ছে 939.7 বা 6 প্লাস 140, আরো ভয়াবহ। কম ভর ছিল, বেশি ভর তো হলো, আরো কিছু তৈরি হয়ে গেল। জি স্যার। এই ঘটনাগুলো এত কম সময়ে ঘটে, যেটা বোঝা মোমেন্টারি টাইমে। এটা প্রমাণ করা যায় আনসার্টেনিটি প্রিন্সিপল দিয়ে, যে যে ভরের যে এটুকু ভর যে ক্যান বি ট্রিটেড অ্যাজ আনসার্টেনিটি। এত কম সময়ে ঘটনাগুলো ঘটে, এত কম সময়ে এই ভরটার সাথে বের করা যায় আনসার্টেনিটি ইন ম্যাথস। ঠিক আছে, আসলে এনার্জি ম্যাথস তো না, এটা তো এনার্জি। জি স্যার। এত কম সময়ে ঘটে যে এনার্জি আনসার্টেনিটি অলমোস্ট 140 MeV, এটা কিন্তু বের করা যায়। বের করলে 140 পাওয়া যায় ওখানে। স্যার ম্যাসন তো মেসলেস না? না না না, ম্যাসলেস তো হচ্ছে গ্লুয়ন, ম্যাস চার্জলেস। ও আচ্ছা। চার্জলেস গ্লুয়ন। মেজনের ভর 140, নিয়ারলি 140 MeV। পাই জিরো ভর হচ্ছে 140, পাই প্লাস মাইনাস 139, আমরা অ্যাপ্রক্সিমেটলি 140 MeV বলি আমরা। দিস এবং এর বের করা অঙ্ক করে একটা নিউক্লিয়াস, যদি আমরা টিপিক্যাল নিউক্লিয়ার রেডিয়াস ধরে নিই আমরা, তা অতিক্রম করতে যে টাইম লাগে আমাদের টি, সেই টি এ বের করি আমরা এনার্জি আনসার্টেনিটি, অঙ্ক বের করা যায়, দ্যাট উইল বি নিয়ারলি 140 MeV। তার মানে যে পায়ন এক্সচেঞ্জের যে মেজর এক্সচেঞ্জের যে ঘটনাটা, দিস ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ওয়েল ফ্রম আনসার্টেনিটি প্রিন্সিপল। মানে এই পরিমাণ ভরে আনসার্টেনিটি থাকে ওখানে। ঠিক আছে, গুড, খুব ভালো কোশ্চেন, প্রশ্ন এটা। এবং একই সঙ্গে কিন্তু এটা ঘটনা আছে কিন্তু বিরাডিকেতে, কিন্তু নিউট্রন কনভার্টেড টু প্রোটন সহজ হতেই পারে, বাট প্রোটন কনভার্টেড নিউট্রন কিভাবে হলো, কম ভর থেকে বেশি ভর কেমনে হলো, ওখানে এই ঘটনা। প্রোটন টেক্স এনার্জি ফ্রম নিউক্লিয়াস and it is converted to neutron. আর কারো প্রশ্ন? থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। আর কারো প্রশ্ন? আর কারো প্রশ্ন নাই কোনো, বা কোনো সাজেশন বা আলোচনা? আমরা তো প্রশ্ন, আমরা আলোচনা করতে পারি তো। আমি একটু শেয়ারিংটা অফ করি, আপনাদের সাথে গল্প করি, নাহলে হবে না। এই জায়গাতে না, জি স্যার, এই যে পাই প্লাস আছে, পাই মাইনাস আছে। পাই দেখাচ্ছে, এই জায়গায় প্রথমে দেখাচ্ছে। তাহলে নিউট্রন ছিল কি আমাদের, ওহো সরি, এখানে ইউ বার ডি দেখাচ্ছে, আপনাকে দেখাচ্ছি, তারপর সুবিধা হবে তাহলে। এই যে নিউটন কি হবে, নিউটন হচ্ছে ইউ ডি ডি, এটা তার সুদা, এটা পাই যে দেখা হয় নাই, পাই তো ইজি, এটা এখান থেকে তো সোজা, এখান থেকে আসছে হচ্ছে ইউডিটি থাকলো। ঠিক আছে, আর এটা হচ্ছে পাই জিরো ইউ বার বা ডিডি বার, পাই জিরো, বুঝছেন, ডিডি বার বা ইউ বার। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। দেখাই, এটা খুব সোজা জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ। হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের দৃষ্টিতে নিউট্রন এবং প্রোটনকে আলাদা করার জন্য যে হাইপোথেটিক্যাল কোয়ান্টাম নাম্বার, সেটা আইসোস্পিন। নিউক্লিয়ার ফোর্সের দৃষ্টিতে নিউট্রন প্রোটনকে আলাদা করবার জন্য যে কোয়ান্টাম নাম্বার ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে আইসোস্পিন। আর পরে প্রশ্ন আসতে পারে যে নিউট্রন প্রোটনকে আলাদা করতে হবে কেন, তারা তো আলাদা পার্টিকেল, আলাদা করতে হবে কেন? তারা, আমরা জানি আলাদা পার্টিকেল, কিন্তু নিউক্লিয়ার ফোর্স কিন্তু তাদেরকে আলাদা পার্টিকেল হিসেবে ট্রিট করে না। নিউক্লিয়ার ফোর্স মনে করে এই দুটো একই পার্টিকেল, নিউক্লিয়ন, তাই মনে করে। ঠিক আছে, স্যার কোয়ার্কের কালার গুলোর
বিষয়টা যদি একটু clear করতেন। আচ্ছা পরে দেখো, পরে আমাদের পরে একটা নিউক্লিয়ার কনফিগারেশন পরে একটা দেখতে সময় করতে পারি, তাহলে আমরা দেখবো সেখানে। কোয়ার্ক তো 6 প্রকার, কালার তো না সব কোয়ার্কের মানে কালার কোয়ার্ক আলাদা কোয়ার্ক একটা আছে, কালার কোয়ার্ক। ফ্লেভার 6 রকম কোয়ার্কের ফ্লেভার আমরা দুটো বললাম, আর 4টা রয়েছে, টপ, বটম, চার্জ, স্ট্রেঞ্জ। ঠিক আছে। আর এলিমেন্টারি পার্টিকেল আসলে আমি ওই চ্যাপ্টার যেতে যাচ্ছিলাম না, এখন জানি না যেতে পারবো কিনা, কারণ নিউক্লিয়ার রিঅ্যাকশনের মধ্যে একটা ক্লাস আমাদের দিতে হবে, নিউক্লিয়ার রিঅ্যাকশন নিয়ে নাকি। এলিমেন্টারি পার্টিকেল না হলেও সমস্যা নেই মনে হয়। নিউক্লিয়ার রিঅ্যাকশনের ক্লাস দেওয়া লাগবে। নিউক্লিয়ার রিঅ্যাকশন মানে সংক্ষেপে, খুব বড় তো করা যাবে না, একটা ক্লাস শেষ করতে হবে নিউক্লিয়ার রিঅ্যাকশন। এটা সোমবার একটা ক্লাস দেওয়ার চেষ্টা করবো আমি। নিউক্লিয়ার রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা শেষ করবো ক্লাস আজকে, আমাদের 5 মিনিট আগে শেষ করে দিচ্ছি আজকে, আর কিছু না বললে পরে। আপনাদের সাথে ধন্যবাদ। আমাদের কর্তৃপক্ষে কেউ আছেন নাকি?